হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 সালের এমসিকিউ কোশ্চেনটা সমাধান করব ফার্স্ট পেপারের। তো তোমরা যদি এই কোশ্চেন সলভিং সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও, প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো, অন্যান্য বোর্ডের ভিডিওগুলো দেখতে পারো। এবং আজকে আমরা যে কোশ্চেনটা সমাধান করব, এই কোশ্চেনটার সোর্স হচ্ছে চর্চা.net, এখান থেকে কোশ্চেনটা নেওয়া। তো চলো দেরি না করে শুরু করা যাক। ওকে, সো প্রথম যে প্রশ্নটা দিয়েছে একটা 3/3 ম্যাট্রিক্স এবং বলছে যে 3/3 ম্যাট্রিক্সের ট্রেস কত। ট্রেস কত না, অ্যাকচুয়ালি ট্রেসের ভ্যালু দেওয়া আছে। ট্রেস হচ্ছে 8, 8 এর সমান হলে এক্স এর ভ্যালু কত। তো তোমরা জানো যে একটা ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের ট্রেস মানে হচ্ছে ওই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল। তাহলে প্রধান কর্ণের উপাদানগুলো কি কি আমাদের এখানে প্রধান কর্ণটা হচ্ছে 2x4, তার মানে 2 + x + 4, দিস শুড বি ইকুয়াল টু 8। ঠিক আছে, 2 + x + 4, দিস ইজ ইকুয়ালস টু 8। সো এখান থেকে তুমি x এর ভ্যালু পাচ্ছ 2। সো অপশন 1 ইজ কারেক্ট। ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে এ ম্যাট্রিক্সের 2,2 তম ভুক্তির সহগুণক কোনটি। তার মানে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম। 2,2 ভুক্তি মানে হচ্ছে 2 নাম্বার সারি 2 নাম্বার কলামের যে উপাদানটা, সেই উপাদানটার সহগুণক কত। ঠিক আছে, তাহলে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম উপাদান হচ্ছে কি এক্স, এক্স এর সহগুণক বের করতে হবে। আমি যদি একটু চিহ্ন হিসাব করি, চিহ্ন প্রথম জায়গাটা চিহ্ন হয় প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। তাহলে তোমরা জানো যে সহগুণক মানে কিন্তু একটা চিহ্নযুক্ত অনুরাশি, এবং সেই চিহ্নটা কত, সেই চিহ্নটা হবে তোমার পজিশন অনুযায়ী প্লাস। ওকে, সো আমি প্লাস অনুরাশি লিখবো। ঠিক আছে, অনুরাশি মানে কি, এই যে উপাদানটা যার সহগুণক আমি বের করতে চাই, সে যে সারিতে আছে, যে কলামে আছে, সেই সারি এবং কলামে সকল উপাদান বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিয়ে গঠিত নির্ণায়কের ভ্যালুটাই হচ্ছে অনুরাশি। তাহলে আমার এখানে আসবে 2 - 1, 2 - 1, -4, 4, -4, 4। তো এটা হিসাব নিকাশ করলে অ্যাকচুয়ালি 4 × 2 = 8, -4 সমান কত আসতেছে বলো তো, 4। সো 4 আছে অপশন বি তে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, 1 - tan 25 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + 25 ডিগ্রি tan 25 ডিগ্রি, এটার ভ্যালু কত। ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক এমসিকিউতে আসলে অ্যাকচুয়ালি ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো হোপফুলি তোমরা সবাই এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, এবং অপশন কোনটা এই প্রশ্নের সাথে ম্যাচ করতেছে সেটাও তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা। বাট আমাদের টার্গেট হচ্ছে ক্যালকুলেটর ছাড়াও যেন আমরা খুব সহজে বের করতে পারি, সেটা মাথায় রাখা। তাহলে খেয়াল করো, এই টাইপের অঙ্কগুলোতে আমরা কিভাবে করি। আমরা এই প্রথম যে 1 আছে সেটাকে লিখি tan 45। তাহলে এটা চলে আসতেছে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মাইনাস tan 25 ডিগ্রি, 1 প্লাস, দেখো সাথে আছে tan 25। ঠিক আছে, এখানে আমি tan 25 তো ডেফিনেটলি লিখবো, বাট এই tan 25 এর সাথে হরে যে tan 25 আছে তার সাথে একটা 1 আছে, এবং সেই 1 এর বদলে আমরা লিখবো tan 45 ডিগ্রি। এভাবে লেখার উদ্দেশ্য কি, লেখার উদ্দেশ্য হচ্ছে এটা একটা ফর্মুলা পড়তেছে, এবং সেই ফর্মুলাটা হচ্ছে tan a - b এর ফর্মুলা। tan a - b মানে হচ্ছে tan a - tan b ডিভাইডেড বাই 1 + tan a × tan b। তাহলে সূত্র বলতেছে এটা হবে tan a - b, অর্থাৎ 45 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, তাহলে আমার আসতেছে tan 20 ডিগ্রি। দেখো দেখি tan 20 ডিগ্রি অপশন আছে নাকি, নাই। যেহেতু নাই, তাহলে আমরা এটাকে কটে কনভার্ট করে দিই। আমরা অপশনে দেখতেছি কট আছে, তাহলে tan 20 কে কটে কনভার্ট করতে গেলে তুমি এভাবে লিখতে পারো, tan 90 ডিগ্রি - 20 ডিগ্রি এভাবে লিখতে পারো, সরি 70 ডিগ্রি এভাবে লিখতে পারো 20 কে। এইটাকে আবার সিম্পলিফাই করলে এটা চলে আসতেছে cot 70 ডিগ্রি, তাই না, 70 ডিগ্রি। সো এইভাবে আমরা জানি যে আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তুমি চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, বাট রিটেনে আসলে কিন্তু এইভাবে করতে হবে, এবং এই মেথডটা তোমার জানা উচিত। ওকে, তারপরে 3 নম্বর প্রশ্নে বলছে যে এত এর পোলার সমীকরণ নিচের কোনটি। আমরা জানি পোলার সমীকরণ করতে গেলে কি করতে হয়, x² + y² এর জায়গায় r² বসাও, -2 x থাকলে বসাও r cos θ, y থাকলে বসাও r sin θ। যেহেতু x আছে আমি বসাবো r cos θ। ওকে, সো এইটাতে তুমি যদি একটা r দিয়ে ভাগ করে দাও এবং ভাগ করে যদি 2 cos θ টাকে রাইট সাইডে নিয়ে যাও, তাহলে সিম্পলিফাই করলে অ্যাকচুয়ালি r = 2 cos θ এই ভ্যালুটা আসে। নেক্সট 4 নাম্বার, এটা অ্যাকচুয়ালি চাইলে তুমি মুখে মুখে করতে পারো। ঠিক আছে, মুখে মুখে করতে পারো, বাট আমি তোমাদেরকে একটু লিখে লিখে করে দেখাই।
4 নাম্বার দেখো, 4 নাম্বার যে প্রশ্নটা আছে ইন্টিগ্রেশন অফ sin x মাইনাস cos x, তাহলে sin x মাইনাস cos x dx রুট ওভার 1 মাইনাস sin 2x। এই 1টাকে আমরা লিখবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। কেন লিখবো একটু পরে বুঝতে পারবা। 1 এর বদলে লেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এবং sin 2x টাকে ভেঙে লেখো 2 sin x cos x। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে লিখলাম এই কারণে, কারণ উপরে দেখো আমার sin x মাইনাস cos x থাকতেছে, নিচে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে আমি a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারবো। তাহলে a স্কয়ার রুটের ভিতরে আসতেছে sin x মাইনাস cos x হোল স্কয়ার, সাথে আছে dx। এবার খেয়াল করো কি হচ্ছে, a স্কয়ার এবং স্কয়ার রুট উঠে যাচ্ছে, উঠে যেয়ে থাকতেছে নিচে কি থাকতেছে sin x মাইনাস cos x থাকতেছে, উপরে কি থাকতেছে sin x মাইনাস cos x। তাহলে দুইটাকে যখন কাটাকাটি করবা, লব এবং হর অ্যাকচুয়ালি সেম হয়ে গেল, কাটাকাটি করলে থাকতেছে 1। তাহলে এটা সিম্পলিফাই হয়ে গেল জাস্ট 1 dx। এবং তোমরা জানো 1কে যদি আমি ইন্টিগ্রেট করি সেই ক্ষেত্রে আসবে x প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট c। সো x প্লাস c উইল বি ইওর অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট এগেইন একটা 3/3 স্কয়ার ম্যাট্রিক্স। এটার বলছে যে বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে p প্লাস x এর ভ্যালু কত। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের তোমরা কয়েকটা প্রপার্টি জানো। প্রপার্টিগুলো হচ্ছে এরকম যে একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান ডেফিনেটলি শূন্য হবে। তাহলে প্রধান কর্ণের উপাদানগুলো কি কি? এখানে আছে p, এখানে আছে 0, এখানে আছে 0। অলরেডি দুইটা শূন্য আমরা দেখতে পারতেছি। প্রথমে যে p আছে সেটাকেও শূন্য হতে হবে, কারণ প্রধান কর্ণের সবগুলো উপাদান অবশ্যই শূন্য হতে হবে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে p এর ভ্যালুটা হবে শূন্য। ঠিক আছে, 5 নাম্বারের জন্য p এর ভ্যালুটা হতে হবে শূন্য। আচ্ছা, বাকি উপাদানগুলো কিভাবে পাবো? বাকি উপাদানগুলো এইভাবে পাওয়া যায়। দেখো এইখানে যে উপাদান থাকবে, এইখানে সেই উপাদানটাই থাকবে, চিহ্ন থাকবে অপোজিট, চিহ্ন থাকবে বিপরীত। ঠিক আছে, বা আমরা এইভাবে ম্যাথমেটিক্যালি বলতে পারি এই উপাদানটা যদি হয় aij, বা আরও স্পেসিফিকভাবে বলতে গেলে এটা হচ্ছে a12, 1 নাম্বার সারি 2 নাম্বার কলামের উপাদান, সেজন্য এটা হচ্ছে a12 এবং a21, এটা পরস্পর পরস্পর সমান হয় এবং চিহ্ন বিপরীত হয়। আরও ম্যাথমেটিক্যালি বলতে গেলে a12 ইজ ইকুয়ালস টু মাইনাস a21। ঠিক আছে, a13 ইজ ইকুয়ালস টু মাইনাস a31, aij ইকুয়ালস টু মাইনাস aji। তাহলে এখানে 2 আছে, এখানে -2 আছে, ম্যাচ করতেছে। এখানে যেটা থাকবে এখানে তার অপোজিট চিহ্নটা থাকতে হবে, ভ্যালু সেম থাকবে, সো -3 3 ম্যাচ করতেছে। সো একই লজিকে এখানে x আছে, এখানে -5 আছে, তাহলে আমাদের x এর জায়গায় থাকতে হবে +5। হ্যাঁ, এখানে আছে -5, x এর জায়গায় থাকতে হবে +5। তাহলে x এর ভ্যালুটা আসতেছে +5। তাহলে প্রশ্ন ছিল p প্লাস x এর ভ্যালু কত? p প্লাস x এর ভ্যালু হচ্ছে +5, অপশন সি। ঠিক আছে, নেক্সট দেখো 6 নাম্বার একটা ইন্টিগ্রেশনের অঙ্ক। চাইলে এটা সরাসরি সূত্র লিখে লিমিট বসানো যায়, বাট আমি একটু জিওমেট্রিক্যালি তোমাদেরকে করে দেখাতে চাই। ঠিক আছে, জিওমেট্রি ইজ মাই ফেভারিট জিনিস, ফেভারিট থিংস। সো জিওমেট্রি দিয়ে এটাকে কিভাবে করা যায় সেটা একটু দেখো। দেখো এইখানে যে জিনিসটা থাকে তোমরা তো জানো, সেটা হচ্ছে y, ইন্টিগ্রেশন অফ y dx, তাই না? তো y এর ভ্যালু হচ্ছে এটা, y এর ভ্যালু যদি এটা হয় a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমি এটাকে সিম্পলিফাই করে লিখতে পারি x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। এবং চলে আসলো তোমাদের সবার পছন্দের বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে কি একটা বৃত্ত। ঠিক আছে, সো বৃত্ত যদি হয়, কেন্দ্র জানা আছে 0 0, ব্যাসার্ধ জানা আছে a, একটা সার্কেল হবে যার কেন্দ্র হচ্ছে 0 0, সো এটা হচ্ছে 0 এবং ব্যাসার্ধ যদি a হয় তাহলে এই পয়েন্টটা a। মজার ব্যাপার হচ্ছে তোমাকে 0 থেকে a পর্যন্ত ইন্টিগ্রেট করতে বলছে। তাহলে 0 থেকে a পর্যন্ত তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো, এই বৃত্তটার এতটুকু অংশের ক্ষেত্রফলটা তুমি পাবা। এবং এই ক্ষেত্রফলটা আসলে কি বলতো? সম্পূর্ণ বৃত্তটার ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। তাহলে সম্পূর্ণ বৃত্তটার ব্যাসার্ধ যদি হয় a, তাহলে ক্ষেত্রফল হবে পাই a স্কোয়ার, তার 4 ভাগের 1 ভাগ হবে পাই a স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো কি আছে বলতো? পাই a স্কোয়ার ডিভাইডেড বাই 4। সেম অঙ্কটার যদি লিমিট হতো -a থেকে a, তাহলে অ্যান্সার হতো পাই a স্কোয়ার ডিভাইডেড বাই 2। সেম ইন্টিগ্রেশন অঙ্কটা সামনে যদি একটা মাইনাস থাকতো, তাহলে নিচের কার্ভটাকে ইন্টিগ্রেট করতে, এবং সেই ক্ষেত্রে রেজাল্ট কি আসতো? দেখো এখানে ব্যাপার আছে, নিচের কার্ভটাকে যদি ইন্ডিকেট করতো সেক্ষেত্রে সামনে একটা মাইনাস আসতো। আমাদেরকে কিন্তু বলে নাই
যে এটা ক্ষেত্রফল রিলেটেড, এটা কিন্তু ক্ষেত্রফল বের করতে বলে, এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে, ডেফিনিট ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রেশন কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। সো এই ক্ষেত্রে কিন্তু এরিয়ার কনসেপ্ট দিয়ে তুমি করো, খুব ভালো কথা, এরিয়ার কনসেপ্ট দিয়ে করতেছো সমস্যা নাই, বাট সামনে একটা মাইনাস আছে, তুমি চিন্তা করতেছো আচ্ছা এটা তো এরিয়া, এরিয়া তো অলওয়েজ পজিটিভ হয়, সো পজিটিভটা দাগাই দিয়েছিল হবে না। তোমাকে বলেনি যে এরিয়া বের করো, তোমাকে বলছে একটা ডেফিনেট ইন্টিগ্রেশন, ডেফিনেট ইন্টিগ্রেশনের রেজাল্ট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি তুমি পজিটিভ কার্ভ নিয়ে রেজাল্ট বের করো তাহলে পজিটিভ রেজাল্ট আসবে, নেগেটিভ কার্ভ নিয়ে রেজাল্ট বের করলে নেগেটিভ রেজাল্ট আসবে, ঠিক আছে। সেগুলো একটু খেয়াল রাখতে হবে। এরিয়ার কনসেপ্ট দিয়ে করাইলাম তার মানে এই না যে অলওয়েজ রেজাল্ট পজিটিভ আসবে, ডিপেন্ডিং অন দ্য কার্ভ অ্যান্সার ক্যান বি নেগেটিভ। ওকে, তো এত এত রেখাদের মধ্যবর্তী দূরত্ব কত? দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যখনই বের করতে বলবে বুঝতে হবে যে রেখা দুইটা পরস্পর সমান্তরাল। ইভেন যদি সমান্তরাল না হয় তুমি দূরত্ব বের করতে পারবা না। দুইটা রেখা পরস্পরকে ছেদ করছে, এদের দূরত্ব কেমনে বের করবা? একটা পয়েন্ট তো আসবে যখন ওরা ছেদ করবে পরস্পরকে, ছেদ বিন্দুতে দূরত্ব শূন্য, ছেদ বিন্দু থেকে তুমি যত দূরে যাবা দূরত্ব তত বাড়বে। তো দুইটা সরল রেখার দূরত্ব বের করা বলতে অ্যাকচুয়ালি দুইটা সমান্তরাল সরল রেখার দূরত্ব বের করা বোঝায়। তাহলে এই দুইটা সমান্তরাল সরল রেখা আগে চেক করতে হবে সমান্তরাল সরল রেখা কিনা। ডেফিনেটলি সমান্তরাল হলে দূরত্ব বের করতে পারবো, অথবা অ্যান্সার হবে কোনোটি নয়। তাহলে খেয়াল করো, এটাকে যদি 2 দিয়ে ভাগ দেওয়া যায়, এই সমীকরণটাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এক্স মাইনাস 3y প্লাস 3/2 ইকুয়াল টু 0। সো ম্যাচ করতেছে, দেখো আমার এই সরল রেখার ঢাল এবং এই সরল রেখার ঢাল সমান, যেহেতু দুইটা রেখার ঢাল সমান হলে রেখা দুটো পরস্পর সমান্তরাল হয়, সেটা সমান্তরাল সরল রেখা। দূরত্ব বের করি। দূরত্ব নির্ণয় সূত্র কি বলতো? দুইটা সমান্তরাল সরল রেখার দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে মডুলাস অফ c1 মাইনাস c2 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে c1 এবং c2 হচ্ছে ধ্রুবকগুলো, ঠিক আছে। প্রথমটা ধ্রুবক হচ্ছে 4, দ্বিতীয়টা ধ্রুবক হচ্ছে 3/2। খেয়াল রাখবা সহগ সমান হতে হবে, আগে সহগ সমান করে নিতে হবে। সহগ সমান না করে নিয়ে এখানে ধ্রুবক আছে 4, এখানে ধ্রুবক আছে 3, আচ্ছা 4 মাইনাস 3 করে দিয়ে করলাম, অঙ্ক কিন্তু ভুল, ঠিক আছে। আগে দুইটা সমীকরণের এক্স এবং ওয়াই এর সহগগুলোকে সমান করতে হবে, তারপরে যে c1 c2 থাকবে সেগুলো হচ্ছে তোমার এই ধ্রুবক দুইটা, ঠিক আছে। আর এবি কি জিনিস? এবি হচ্ছে এক্স এবং ওয়াই এর সহগ। তো আমরা যদি সূত্র অনুযায়ী ভ্যালুগুলো বসাই তাহলে 4 মাইনাস এখানে আসতেছে 3/2, প্রথমটাতে 4, পরেরটাতে হচ্ছে গিয়ে তোমার 3/2। সো 4 মাইনাস 3/2 রুট ওভার 1 স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার। সো এটা হিসাব নিকাশ করলে কত হয় জানো? এখানে আসতেছে 5/2, নিচে আসতেছে হচ্ছে গিয়ে 9 আর 10 রুট ওভার 10। সো 5/2 রুট ওভার 10, অপশন ক। ক্লিয়ার? 8 নাম্বার দেখো কি বলছে। 8 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং অ্যাডমিশনে, ডিইউ অ্যাডমিশনে, বুয়েট প্রিলিতে এগুলো বহুবার এসেছে, ঠিক আছে, বহুবার এসেছে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, তাহলে চলো দেখা যাক কি বলছে। পি কিউ আর হচ্ছে ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে দেওয়া আছে, ম্যাট্রিক্স দেওয়া আছে এবং ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে। বলছে যে এই ম্যাট্রিক্সটার মাত্রা কত। তাহলে দেখো পি এর সাথে কিউ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যোগ করতে হবে। যখন তুমি দুইটা ম্যাট্রিক্স যোগ করো বা বিয়োগ করো তখন অবশ্যই তাদের মাত্রা সমান হতে হবে। তাহলে কিউ এর ট্রান্সপোজ এবং পি এই দুইটার মাত্রা সমান, ঠিক আছে। সমান না হলে যোগ করতে পারবো না। সো এইখানে এই যে পি প্লাস কিউ এর ট্রান্সপোজ, এই দুইটার যে যোগফল, সেই যোগফলটার মাত্রা হবে পি এর মাত্রার সমান। তাহলে পি এর মাত্রা কত? প্রথমটা পি এর মাত্রা সেটা হচ্ছে 3/5। অথবা তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, কিউ এর মাত্রা কি? কিউ এর মাত্রা হচ্ছে 5/3, ট্রান্সপোজ করলে হয়ে যাবে 3/5, একই জিনিস। তাহলে আমরা তো আগেই বলছি 3/5, তাইলে যোগফলটার মাত্রা হচ্ছে 3/5। এখন দেখো আর এর মাত্রা কত? আর এর মাত্রা কত? আর এর মাত্রা হচ্ছে এই যে আর এর মাত্রা হচ্ছে এইটা 2/3, তাই তো? তাহলে 2/3 এবং এটার সাথে তুমি গুণ করছো কি পি প্লাস কিউ এর ট্রান্সপোজ, যার মাত্রা কত? এর মাত্রা হচ্ছে 3/5। বলছে এই গুণফলটার রেজাল্ট কত। এটা কিন্তু বাংলা গুণ না, হ্যাঁ, বাংলা গুণ না, ম্যাট্রিক্সের গুণ। তাহলে তোমরা জানো ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব হয় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। এখানে সমান হয়েছে, তো গুণটা করা যাবে। গুণ যদি করো তাহলে মাত্রা কত হবে গুণফলের? গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম
প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তার মানে 2/5 উইল বি দ্য অ্যান্সার। কোথায় আছে বলো? অপশন খ। অপশন খ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নয় নাম্বার দেখো বলছে n যদি বিজোড় পূর্ণ সংখ্যা হয়। বিজোড় পূর্ণ সংখ্যা মানে কি? 1, 3, 5, 7 নেগেটিভ হতে পারে, -1, -3, -5 এগুলো। তো বিজোড় পূর্ণ সংখ্যা হলে এই জিনিসটার ভ্যালু কত? আমাদেরকে বলে দিছে বিজোড় পূর্ণ সংখ্যা। আমরা সবচেয়ে সহজ এবং সিম্পল যে বিজোড় পূর্ণ সংখ্যা 1, n এর ভ্যালু 1 ধরে করে ফেলি। তাহলে তুমি এখানে n এর ভ্যালু 1 বসাও। ঠিক আছে, 9 তুমি n এর ভ্যালু 1 বসাও, এই জায়গাটায় n এর ভ্যালু 1 বসাও। তাহলে চলে আসতেছে সাইন, n এর জায়গায় 1 বসালে n পাই, মানে 1 পাই। এখানে দেখো অ্যাঙ্গেলটা আছে ডিগ্রিতে, তাহলে পাইকে পাই হিসাবে না রেখে আমি ডিগ্রিতে লিখি, কারণ এখানে ডিগ্রি আছে, আলটিমেটলি এটাকে আমার ডিগ্রিতে লিখতেই হবে। তাহলে 1 পাই মানে হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। ওকে, -1 এর পাওয়ার 1, তার মানে মাইনাস থাকতেছে হচ্ছে 15 ডিগ্রি, এখানে থাকতেছে 15 ডিগ্রি। এবার দেখো সাইন 180 - 15 ডিগ্রি, এটা অ্যাকচুয়ালি দ্বিতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে এবং 180 হচ্ছে 90 ডিগ্রি জোড় গুণিতক, যার কারণে সাইন সাইনই থেকে যাবে। সো এইটাকে আমি লিখতে পারি সিম্পলি সাইন 15 ডিগ্রি। ঠিক আছে, জীবনের এই পর্যায়ে এসে সাইন 15 ডিগ্রির ভ্যালু কত এটা তোমার মুখস্থ থাকতে হবে। একাডেমিকে যদি তোমার মুখস্থ নাও থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কারণ তোমার হাতে আছে এখন একটা ক্যালকুলেটর, তুমি সাইন 15 ক্যালকুলেটরে চাপো এবং দেখো এইটার যেই রেজাল্ট আসতেছে অপশনের কোন ভ্যালুটার সাথে তোমার সেই রেজাল্টটা ম্যাচ করতেছে, এটা তুমি ক্যালকুলেটর দিয়ে চাইলে দেখতে পারো। বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও এবং তোমার যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার, সেক্ষেত্রে সাইন 15 ডিগ্রির ভ্যালু মুখস্থ রাখতে হবে। ইভেন তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও সেখানে ক্যালকুলেটর নট অ্যালাউড, তো এখানেও তোমার সাইন 15 ডিগ্রির ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের খুবই ভালো হয় যদি তুমি সাইন 15 ডিগ্রি ভ্যালুটা মুখস্থ রাখো এবং সেই মুখস্থ ভ্যালুটা হচ্ছে √3 - 1 / 2√2। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। এটা কিভাবে বের করা যায় এটার প্রমাণটা তোমাদের বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের বইয়ে প্রমাণটা সুন্দর করে দেওয়া আছে। তোমরা সাইন 15 ডিগ্রির ভ্যালু কিভাবে এটা আসে চাইলে বইয়ে দেখতে পারো, যদি না পারো তাহলে আমাদের ডিসকাশন গ্রুপে তুমি পোস্ট করতে পারো, তুমি চাইলে আমি সমাধান করে দিব। ঠিক আছে, সো এটা মুখস্থ ভ্যালু, এটা হচ্ছে 1, আর যদি মুখস্থ না থাকে ক্যালকুলেটর চেপে বসাও। ওকে, এখানে দেখো 10 নম্বরে কি বলছে, f of x = sin inverse 2x / 1 + x²। তাহলে sin inverse 2x / 1 + x², এটা কিন্তু ডিরেক্ট একটা ফর্মুলা, এবং সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে এটা সমান লেখা যায় 2 tan inverse x sin inverse 2x / 1 + x², সূত্র, এবং সূত্র হচ্ছে 2 tan inverse x। আর এখানে gx দেখো tan ইনভার্স এবং tan এরা হচ্ছে পরস্পর বিপরীত ফাংশন, যেহেতু পরস্পর বিপরীত ফাংশন তাহলে আমার এটাকে সিম্পলিফাই করলে থাকতেছে gx এর ভ্যালুটা কি? gx এর ভ্যালুটা হচ্ছে √x। এখন আমরা অপশনগুলোর দিকে তাকাই। ফার্স্ট ডেরিভেটিভ এটা কিনা? অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভ এটা। তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসতেছে? 2 একটা কনস্ট্যান্ট, tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 / 1 + x²। তো অপশন 1 যেটা, অপশন 1 না ঠিক, এক নাম্বার স্টেটমেন্ট যেটা সেটা ঠিক। g এর ডেরিভেটিভ এটা কিনা? না, g এর ডেরিভেটিভ এটা কিভাবে হবে? g এর ডেরিভেটিভ হচ্ছে 1 / 2√x। √x এর ডেরিভেটিভ হচ্ছে 1 / 2√x, তার মানে অপশন স্টেটমেন্ট 2 যেটা সেটা ছিল ভুল। দেখো এই টাইপের অঙ্কগুলোকে আমি একটু সহজ বলি। কেন সহজ বলি? কারণ আমি একটা ভুল স্টেটমেন্ট পেয়ে গেছি। তুমি যদি একটা ভুল স্টেটমেন্ট পেয়ে যাও, 2 নাম্বার অপশনটা কি? একটা ভুল স্টেটমেন্ট। তাহলে 2 নাম্বার স্টেটমেন্টটা যেখানে যেখানে আছে সবগুলো কেটে দাও। এটা তো ডেফিনেটলি হবে না, কারণ এখানে 2 আছে, এটা বাদ, এটাও হবে না, এটা বাদ, এটাও হবে না, এটা বাদ। তো এই টাইপের অঙ্কগুলো একটু সহজ হয়ে যায় তুমি যদি একটা ভুল স্টেটমেন্ট খুঁজে বের করতে পারো, রং স্টেটমেন্ট খুঁজে বের করতে পারো, এবং সেটাকে যদি অপশন থেকে এলিমিনেট করে দাও, সঠিক অ্যান্সারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায়। যেমন এই ক্ষেত্রে আমাদের একটা অপশনই বাকি আছে, সেটা হচ্ছে খ। সো থার্ড স্টেটমেন্ট চেক না করেও আমরা বলতে পারি আমাদের অপশন হবে খ। ঠিক আছে, বাট এটা হচ্ছে তুমি যদি পরীক্ষা দিতে যাও, পরীক্ষার হলে খাটানোর টেকনিক। যেহেতু এখন আমরা শিখতেছি, আমরা একটু চেক করি যে থার্ড স্টেটমেন্ট ঠিক আছে কি নাই। ফাংশনে 1 / √3 বসাও। ফাংশন কোনটা? ফাংশন হচ্ছে এইটা, এইখানে আমরা বসাই। তাহলে 2
tan ইনভার্স 1/√3। tan ইনভার্স 1/√3 মানে হচ্ছে অ্যাকচুয়ালি π/6, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই π/6 অ্যান্ড কাটাকাটি করলে π/3 আসবে, সো দিস ইজ কারেক্ট। ক্লিয়ার? ওকে, 11 নম্বর অঙ্ক, এটা খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। দেখো, এত বৃত্তের 6,8 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। 6,8 বিন্দুটা পরিধিস্থ একটা বিন্দু, প্রশ্ন পড়ে আমরা বুঝতেছি, এবং তুমি যদি প্রশ্ন পড়ে বুঝতে না পারো সেক্ষেত্রেও টেকনিক আছে, তুমি 6,8 দিয়ে সমীকরণটাকে সিদ্ধ করো। যদি লেফট সাইড এবং রাইট সাইড সমান হয়ে যায় তাহলে বিন্দুটা বৃত্তের পরিধিতে অবস্থিত। ইনফ্যাক্ট যে কোনো কার্ভের উপরে যদি যে কোনো একটা বিন্দু অবস্থিত থাকে তাহলে সেই বিন্দুটা দিয়ে সেই কার্ভটাকে স্যাটিসফাই করলে লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল হবে। তাহলে আমরা এইভাবে বুঝলাম অ্যাকচুয়ালি যে বিন্দুটা বৃত্তের উপরে আছে। তোমরা কি বুঝতেছো? 6² প্লাস 8² মানে হচ্ছে 10², পিথাগোরিয়ান ট্রিপল, এবং 10² মানে অ্যাকচুয়ালি 100। যদি এরকম হয় তাহলে স্পর্শকের সমীকরণ বের করাটা খুবই সহজ। পরিধিস্থ বিন্দুতে বা বক্ররেখার উপরস্থ কোনো বিন্দু যদি দেওয়া থাকে স্পর্শকের সমীকরণ বের করাটা খুবই সহজ। কি করতে হয়? x² এর জায়গায় বসাতে হয় x(x1), y² এর জায়গায় বসাতে হয় y(y1), x এর জায়গায় বসাতে হয় x plus x1 divided by 2, y এর জায়গায় বসাতে হয় y plus y1 divided by 2। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে সেই ট্রান্সফরমেশনটা একটু করি। ট্রান্সফরমেশনটা যদি আমরা একটু করি তাহলে x² এর জায়গায় বসাবো কি বসাবো? x, হ্যাঁ, x1 মানে কি? x1 মানে হচ্ছে ভুজ, তাহলে এখানে বসবে 6 প্লাস y ইন্টু এখানে বসবে কত? 8 ইকুয়ালস টু 100। তো আমি যদি এটাকে সিম্পলিফাই করি, দেখো 6x প্লাস 8y ইকুয়ালস টু 100, আমি যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে আমার অপশন ক চলে আসতেছে, এবং অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো দেখি কি বলছে। 1 প্লাস tan 50, 1 মাইনাস tan 5, এটা দেখেই বলে দেওয়া যায় যে এটার অ্যান্সার 2। কিভাবে? দেখো, বইয়ের অঙ্কগুলো তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। তোমরা বইয়ে একটা অঙ্ক পড়ছো যে a প্লাস বি এটা সমান সমান π/4 হলে 1 প্লাস tan a 1 প্লাস tan b ইজ ইকুয়ালস টু 2, এরকম একটা অঙ্ক তোমরা পড়ছো না বইয়ে? সো এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে, একাডেমিকে আসে, অ্যাডমিশনে আসে, সব জায়গায় এই প্রশ্নটা আসে। ঠিক আছে? তাহলে একটু মাথায় রাখতে হবে, তোমার যদি 1 প্লাস tan a 1 প্লাস tan b থাকে এটার অ্যান্সার 2 হবে। বাট রিমেম্বার, a প্লাস বি এইটা 45 ডিগ্রি হতে হবে, a এবং b এর যোগফলটা হতে হবে 45 ডিগ্রি। ইনফ্যাক্ট 45 ডিগ্রি হওয়াটাও ইম্পর্টেন্ট না। ঠিক আছে? কারণটা জানতে চাও? কারণটা হচ্ছে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি আসে 1 প্লাস tan a প্লাস tan b, tan a tan b, ঠিক আছে? তো কি আসে বলো তো? 1 প্লাস tan a প্লাস tan b প্লাস কি tan a tan b, এটাই তো আসে, এটা সমান সমান 2, এরকমই তো আসে নাকি? এরকমই তো আসে। তাহলে এই 1টা ওই সাইডে চলে গেলে অ্যাকচুয়ালি 1 আসতেছে, তাই না? এই 1টা ওই সাইডে চলে গেলে তাহলে তোমার থাকতেছে হচ্ছে কি tan a প্লাস কত? tan b সমান সমান এই 1 ওই সাইডে চলে গেলে 1 থাকতেছে, আর এটাকে ওই সাইডে নিয়ে গেলে আমার থাকতেছে হচ্ছে tan a মাইনাস tan b। tan a মাইনাস tan b না, অ্যাকচুয়ালি এটা গুণ, হ্যাঁ? তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আসতেছে তোমার tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, এটা সমান সমান আসতেছে 1। তো তোমরা সবাই জানো যে এটা হচ্ছে গিয়ে তোমার tan a প্লাস b, এটা সমান সমান 1। এখন তুমি আমাকে বলো, দুনিয়াতে কি শুধুমাত্র 45 ডিগ্রি একটা ভ্যালু আছে, tan 45 ডিগ্রি একটা ভ্যালু আছে, যার জন্যে মানে আলটিমেটলি পরের লাইনটা কি? a প্লাস b সমান সমান π/4, সো π/4 বসালে tan π/4 এর ভ্যালু চলে আসতেছে 1। তুমি আমাকে বলো, দুনিয়াতে কি শুধুমাত্র 45 ডিগ্রি বসালে tan 45 এর ভ্যালু 1 আসে? অন্য কোনো ভ্যালু নাই? আছে, আর অন্যান্য ভ্যালু আছে। 45 হচ্ছে প্রথম চতুর্ভাগে একটা ভ্যালু, এটার সাথে 180 যোগ করো, 45 প্লাস 180 যোগ করো, তাহলে কত হয়? 180 সাথে 45 যোগ করলে আসতেছে 225। তোমার a প্লাস b এর ভ্যালু যদি 225 ডিগ্রি হয়, এখানে যদি 225 বসাও তাহলে 1 হবে। সো অ্যাঙ্গেলগুলো একটু খেয়াল রাখতে হবে, অ্যাঙ্গেলগুলোর ভিতরে রিলেশন একটু খেয়াল রাখতে হবে যে a প্লাস b সমান 45 ডিগ্রি হলে a স্টেটমেন্ট অলওয়েজ 2 হবে, এটার ভ্যালু 2 হবে। কিন্তু 45 ডিগ্রি যে একমাত্র ভ্যালু তা না, 45 ছাড়াও
অন্য যেই ভ্যালুগুলার জন্য tan a প্লাস বি এর ভ্যালু 1 হয় সেই সবগুলা ভ্যালুর জন্য এই স্টেটমেন্টের ভ্যালু 2 আসবে, কারণ এইটার এইটাতে অ্যাকচুয়ালি সেম স্টেটমেন্ট, এইটা এবং এটা কিন্তু একই জিনিস। সো এইটা যেই ভ্যালুগুলার জন্য 1 হয়, এইটা সেই ভ্যালুগুলার জন্য 2 হয়। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে যে এইখানে যে দুইটা জিনিস আছে, একটা অ্যাঙ্গেল হচ্ছে 50 এবং আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে 5। 50-র সাথে 5 যোগ করলে তো 45 হয় না, 50-র সাথে 5 যোগ করলে 55 হয়। বাট এটাকে সিম্পলিফাই করে এইভাবে, 1 প্লাস tan 50 ডিগ্রি 1 প্লাস tan মাইনাস 5 ডিগ্রি। দেখো লেখা যায় কিনা এইভাবে, এভাবে লেখা যায় কিনা। এই মাইনাসটাকে ভিতরে ঢুকাই দিলাম, কারণ আমরা জানি tan মাইনাস থিটা সমান সমান হচ্ছে মাইনাস tan থিটা। তো মাইনাসটাকে জাস্ট ভিতরে ঢুকাই দিলাম। এখন তুমি বলো তো অ্যাঙ্গেলগুলো কি কি? একটা হচ্ছে 50, একটা হচ্ছে -5। 50 এবং -5 এর যোগফল কিন্তু 45, এবং আমরা জানি দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি যদি 45 ডিগ্রি হয়ে যায়, দেন দিস স্টেটমেন্ট উইল বি ইকুয়াল টু 2। কোথায়? অপশন ঘ। ঠিক আছে, এবং যদি এটা তোমার মাথায় না ঢুকে তাহলে এটা হচ্ছে লং প্রসেস, এভাবে করে দেখতে পারো। ওকে, দেখো 13 নম্বর। দেখো দুই বিন্দুগামী রেখার ঢাল 1/3 হলে এ সমান কত? দুইটা বিন্দু দিছে, বলছে যে এই দুই বিন্দুগামী রেখার ঢালটা হচ্ছে 1/3। দুইটা বিন্দু দেওয়া থাকলে রেখার ঢাল আমরা খুব ইজিলি বের করতে পারি, সেটা হচ্ছে কোটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর। তাহলে এখান থেকে ঢাল বের করবো আমরা কোটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর। কোটির অন্তর হচ্ছে -2 3, তাহলে 3 - 2 করি, 3 - -2। আর এখানে প্রথমে যেহেতু 3 লিখছি তাহলে a লিখতে হবে, a - 5a + 1, এইটা সমান সমান হতে হবে 1/3। একটু সলভ করি আমরা, তাহলে উপরে আসতেছে 5, নিচে আসতেছে -4a - 1, এটা সমান সমান 1/3। তাহলে তোমার 3 × 5 = 15, এটা সমান সমান হচ্ছে -4a - 1। তাহলে তোমার 4a যে আসলো 15 ওই সাইডে গেল, তাহলে 4 এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার -16, তাহলে এর ভ্যালু হচ্ছে -4। -4 কোথায়? অপশন খ। ঠিক আছে, এটা খুব সহজ একটা অঙ্ক, খুবই সহজ অঙ্ক, মুখে মুখে পারা উচিত। তারপরেও লিখে লিখে করে দিচ্ছি তোমাদেরকে। লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ, উপরে কি আছে sin 2x, সো আমি এটাকে sin 2x ডিভাইডেড বাই 2x মাল্টিপ্লাইড বাই 2x লিখলাম। নিচে কি আছে tan x, tan 3x, তাই তো? তাহলে এটাকে tan 3x ডিভাইডেড বাই 3x মাল্টিপ্লাইড বাই 3x লিখলাম। দেখো আমি এক্সট্রা কোনো কিছু লিখি নাই, এখানে 2x দিয়ে ভাগ দিছি, এখানে 2x দিয়ে গুণ দিছি, কাটাকুটি। 3x দিয়ে ভাগ, 3x দিয়ে গুণ, সো ব্যালেন্সড, কাটাকুটি। সো কাটাকুটি করার বা এই এক্সট্রা জিনিসটা লেখার পারপাসটা কি? মানে কাটাকাটি যদি চলে যায় তাহলে এক্সট্রা জিনিস কেন লিখলাম এই কারণে, কারণ এইটা একটা সূত্র পড়ে যার ভ্যালু হচ্ছে 1, এটা একটা সূত্র পড়ে যার ভ্যালু হচ্ছে 1। tan ax ডিভাইডেড বাই x, এটা যদি লিমিট x টেন্ডস টু 0 হয়, রেজাল্ট হচ্ছে 1। তাহলে তোমার থাকবে কি? থাকবে শুধু 2x ডিভাইডেড বাই 3x, এবং এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2/3। সো দিস ইজ দ্য অ্যান্সার, অপশন গ। ঠিক আছে, মুখে মুখে করা যায় এগুলো অঙ্ক। তুমি যদি বেশি প্র্যাকটিস করলে এই জিনিসগুলো তুমি দেখেই অ্যান্সার করতে পারবা, মাইক্রো সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে পারবা, প্রশ্ন পড়ার সাথে সাথে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আর যদি তোমার প্র্যাকটিস ভালো না হয় তাহলে তোমাকে লিখে লিখে করতে হবে। সো প্র্যাকটিসটা এমনভাবে করো, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেন প্রশ্ন দেখে অ্যান্সার করতে পারো, সেই ক্ষেত্রে তুমি অন্যদের চেয়ে এগিয়ে থাকবা। আচ্ছা, এখানে দেখো কি বলছে, এত একটা বৃত্ত, সেই বৃত্তের কিছু প্রশ্ন করছে। বৃত্তের প্রশ্ন যখনই তুমি অ্যান্সার করবা, x² এবং y² সহগটাকে 1 বানায় নাও, তারপরে তুমি অ্যান্সার করো। যদি এটা না করো তাহলে ভুল করবা, কারণ বৃত্তের যত সূত্র ডিরাইভ করা হয়েছে সবগুলো স্ট্যান্ডার্ড ইকুয়েশনের জন্য ডিরাইভ করা হয়েছে, এবং স্ট্যান্ডার্ড ইকুয়েশনে x² এবং y² সহগ হচ্ছে 1। তার মধ্যে ফার্স্ট কাজ হবে সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করা, যেহেতু এখানে x² সহগ হচ্ছে 2, আমি সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করে ফেলি। তাহলে 2 দিয়ে ভাগ করলে সমীকরণটা আসতেছে তোমার x² + y² -3x + 4y - 3 = 0। এবার অ্যান্সার করো। বলছে যে 1, -1 বিন্দুটা কি বৃত্তের ভিতরে আছে? কোন একটা বিন্দু বৃত্তের ভিতরে থাকবে না বাহিরে থাকবে নাকি পরিধিতে থাকবে, এটা ডিসাইড করার জন্য বিন্দুটা দিয়ে বৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করতে হবে। যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে বিন্দু থাকবে বৃত্তের ভিতরে, যদি শূন্য আসে তাহলে বিন্দু থাকবে পরিধিতে,
যদি শূন্যের চেয়ে বড় আসে, পজিটিভ ভ্যালু আসে, তাহলে বিন্দু থাকবে বৃত্তের বাহিরে। ঠিক আছে, দেখো মনে করো এটা একটা বৃত্ত, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট যেটা হচ্ছে পয়েন্ট 1, এখানে একটা পয়েন্ট সেটা হচ্ছে পয়েন্ট 2, এবং বাহিরে একটা বিন্দু সেটা হচ্ছে পয়েন্ট 3। ধরা যাক বৃত্তের সমীকরণটা হচ্ছে এস, বৃত্তের সমীকরণটা ধরা যাক এস। ঠিক আছে, তাহলে এস এ তুমি যদি P1 বসাও, সমীকরণকে যদি P1 বা পয়েন্ট 1 দিয়ে সিদ্ধ করো, সিদ্ধ করলে ভ্যালুটা আসবে নেগেটিভ। কারণ কি, P1 ভিতরে আছে। এস P1 যদি তুমি সমীকরণে P2 বসাও, তাহলে ভ্যালু আসবে 0। কেন 0 আসবে? কারণ পয়েন্ট 2 অ্যাকচুয়ালি পরিধিতে আছে, পরিধিস্থ বিন্দু দিয়ে সিদ্ধ করলে 0 আসবে। আর যদি তুমি পয়েন্ট 3 বসাও, তাহলে ভ্যালুটা আসবে পজিটিভ, গ্রেটার দেন 0। কেন? কারণ পয়েন্ট 3 আছে বৃত্তের বাহিরে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্ণয়ের টেকনিক। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই বিন্দুটা বৃত্তের কোথায় আছে। আমরা বিন্দুটা সরাসরি বৃত্তের সমীকরণে বসাবো। বিন্দুটা যদি সমীকরণে বসাই, তাহলে দেখো 1 - 1 যদি বসাই, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু -1 -3, এই জিনিসটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমার আসতেছে 2 -3 -4 -3, ডেফিনেটলি এটা লেস দেন 0। যেহেতু লেস দেন 0, তার মানে কি, লেস দেন 0 থাকলে আমরা বলছি বৃত্তের ভিতরে অবস্থিত, তাই তো? তাহলে আমাদের স্টেটমেন্ট 1 কারেক্ট। স্টেটমেন্ট 2 বলছে বৃত্তটি y অক্ষ থেকে এত অংশ খণ্ডন করে। y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ আমরা বের করতে পারি। y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 2√f² - c। সো 2, f এর ভ্যালু কত? f এর ভ্যালু হচ্ছে আমার y এর সহগটাকে 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে কি f এর ভ্যালু। তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2² মাইনাস c এর ভ্যালু কি, c হচ্ছে -3। সো এটা হিসাব নিকাশ করলে আসতেছে 4 আর 3 7, 2√7। তো এখানে 2√7 আছে, অপশন 2 বা স্টেটমেন্ট 2, দিস ইজ অলসো রাইট। তারপরে বলছে বৃত্তের ব্যাসার্ধ এত কিনা। বৃত্তের ব্যাসার্ধ কি? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস f² মাইনাস c। তো জি এর ভ্যালু হচ্ছে এইখান থেকে, দেখো এই সমীকরণ যেটা দেওয়া আছে সেটা না, আমি ভাগ করার পর যেটা আসছে সেটা। তাহলে জি এর ভ্যালু আছে তোমার 3/2, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, এফ এর ভ্যালু আমি একটু আগে বের করছি সেটা হচ্ছে 2 মাইনাস -3, সেটা নট ইকুয়ালস টু 2√7, তাই না? তার মানে স্টেটমেন্ট 3 ইজ নট কারেক্ট। 1 and 2 উইল বি আওয়ার অ্যান্সার। 1 এবং 2 আছে অপশন ক তে, সো অপশন ক হচ্ছে সঠিক উত্তর। ওকে, এত বৃত্তের কেন্দ্র বের করো। বৃত্তের কেন্দ্র বের করাটা আসলে খুবই সহজ, বাট রিমেম্বার একটু আগে যেটা বলছি, সমীকরণকে অবশ্যই x² y² সহগ 1 বানাইতে হবে। তাহলে আমি 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখন এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের ভুজ এবং কোটি পাওয়া যায়। তাহলে আমার কেন্দ্রের ভুজ হবে -3/2, কোটি হবে 2। -3/2 2, অপশন গ তে আছে, সো এটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, এত এর ভ্যালু কত? দেখো এটা আসলে খুবই সিম্পল একটা অঙ্ক, তুমি চাইলে ক্যালকুলেটর বের করতে পারো। কি করবা? cos x সমান কি, এইটা প্লাস এইটা মাইনাস sin 65, হিসাব নিকাশ করে যে ভ্যালুটা আসবে cos ইনভার্স দিয়ে দিলে x এর ভ্যালু ডিগ্রিতে চলে আসবে। সো এটা গেল ক্যালকুলেটর মেথড। দ্বিতীয় একটা মেথড আছে যেটা হচ্ছে রিটেনে অ্যাপ্রোচ করার মতো, সেটা হচ্ছে sin c। অ্যাকচুয়ালি sin 65টাকে এই সাইডে নিয়ে আসবে, এটাকে ওই সাইডে নিয়ে যাবা, তারপর sin c - sin d এর ফর্মুলা পড়বে, cos c - cos d এর ফর্মুলা পড়বে, কম্পেয়ার করবা। সো এইভাবে তুমি চাইলে x এর ভ্যালুটা বের করতে পারো। বাট আমরা সেই মেথডেও করব না, সেটা হচ্ছে অ্যাকচুয়াল মেথড, সেটাতেও করব না। আমরা কম্পেয়ার করব ডিরেক্ট, বাংলা কম্পেয়ার। বাংলা কম্পেয়ার কি? sin 65 যেটা আছে, sin 65 যেটা আছে সেটাকে আমি কি লিখতে পারবো? সেটাকে আমি cos 25 ডিগ্রি লিখতে পারবো। কেন লিখতে পারবো? sin 65 কে তুমি যদি sin 90 - 25 লেখো, তাহলে sin 90 - 25 কে cos 25 লেখা যায়। এবং এটা লিখলে অ্যাকচুয়ালি হবে কি, এইটা এবং এইটা ক্যান্সেল আউট হয়ে গেল, দুই সাইড থেকে cos 25 চলে গেল, বাকি থাকতেছে sin 25। তাহলে sin 25 ডেফিনেটলি cos x ডিগ্রি সমান হবে। sin 25 ডিগ্রি শুড বি ইকুয়ালস টু cos x ডিগ্রি। তাহলে এটাকে cos বানায় দিই, এটাকে cos বানায় দিই। sin 25 কে cos বানাইলে অ্যাকচুয়ালি cos 65 ডিগ্রি আসে।
এটা হচ্ছে গিয়ে cos x ডিগ্রি, তো x ইকুয়ালস টু 65 ডিগ্রি। বুঝা গেছে? ওকে, নেক্সট দেখো, এত হলে dy dx এর ভ্যালু কত? খুবই সহজ অঙ্ক, বইয়ের অঙ্ক। এটাকে এইভাবে লেখা যায়, x সমান সমান কি লেখা যায় দেখো, x সমান সমান তুমি লিখতে পারবা cos ইনভার্স, এইটা cosটা এই সাইডে যে cos ইনভার্স হবে, অ্যাকচুয়ালি বোথ সাইডে যদি আমি ইনভার্স ফাংশন নেই তাহলে কি হবে, এই সাইডে লিখবা cos ইনভার্স cos x, মানে হচ্ছে শুধু x, আর এই সাইডে থাকবে cos ইনভার্স 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। সূত্র দেখো, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কিন্তু সূত্র, এবং সূত্র বলতেছে যে এই জিনিসটার ভ্যালু হবে 2 tan ইনভার্স টি, এবং y এর ভ্যালুটাও দেখো, সাইন ইনভার্সকে যদি ওই সাইডে নিয়ে যাও তাহলে আমার আসতেছে সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, যেটাও ডিরেক্ট ফর্মুলা, এবং ফর্মুলা বলতে সেটা হচ্ছে 2 tan ইনভার্স t। তাহলে x এবং y এর ভ্যালু অ্যাকচুয়ালি সেম চলে আসছে। আমাদেরকে প্রশ্ন করছে dy ডিভাইডেড বাই dx এর ভ্যালু কত। আচ্ছা, তো তোমরা একটা জিনিস জানো, চেইন রুল, dy ডিভাইডেড বাই dx বা dy বাই dx বা dy dx যেটাই বলো না কেন, সবগুলো অ্যাকচুয়ালি সঠিক। অনেকে হুদাই এখানে ভুল ধরার চেষ্টা করে, এটা অ্যাকচুয়ালি ভুল না, তুমি dy বাই dx বলতে পারো, ঠিক আছে? যদি dy বাই dx কে কেউ ভুল ধরে তাহলে আমার কাছে আসতে বললো, রেফারেন্স দিয়ে দিব। ওকে, তাহলে dy dx বা ddx অফ y যেটাই বলো না কেন, কিভাবে করব? চেইন রুল কি বলতেছে? চেইন রুল বলতেছে dy dz, সরি এখানে z না, এখানে t নিয়ে আসতে হবে, ইন্টু dt dx, এটা হচ্ছে চেইন রুল, ঠিক আছে? আমরা থার্ড একটা ভেরিয়েবল নিয়ে আসলাম, এটাকে কি করতে চাই, dy dt ইন্টু 1 ডিভাইডেড বাই ডিটিটাকে নিচে নামাই দিব, ডিটিটাকে নিচে নামাই দিলে থাকতেছে dx dt। আচ্ছা, তাহলে এইটা তোমরা করতে পারবো, dy dt মানে কি, y কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, তাহলে y কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়, y কে যদি আমি t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, y কে যদি t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে থাকতেছে আমার 2 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, তাই তো, মাল্টিপ্লাইড বাই 1 বাই x কে যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, x মানে এইটা, এটাকে যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এখানেও সেম 2 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, এবং কাটাকাটি করলে অ্যাকচুয়ালি 1 চলে আসতেছে। তো এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে ঘ। ক্লিয়ার? ওকে, এটা আমরা করলাম হচ্ছে 18। 19 বলছে সাইন এক্স যদি হয়, ফাংশন এক্স যদি হয় সাইন এক্স, এফ ফাংশনটা যদি হয় সাইন এক্স, এবং জি ফাংশনটা যদি হয় কস এক্স, তাহলে তাহলে এই প্রশ্নটা করছে, এটা তো অ্যাকচুয়ালি সরাসরি একটা সূত্র। সূত্র কি বলে জানো? সূত্র বলতেছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স প্লাস ডি ডিএক্স অফ ফাংশন অফ এক্স যদি থাকে তাহলে এইটা রেজাল্ট হয় ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স প্লাস সি। এটা হচ্ছে সূত্র। ই টু দি পাওয়ার এক্স, তার সাথে একটা ফাংশন এবং যোগ আকারে আছে ফাংশনের ডেরিভেটিভ, যেই ফাংশনটা তার ডেরিভেটিভ যদি যোগ আকারে থাকে তাহলে রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন, ঠিক আছে? তাহলে আমাদের দেখো তো এখানে অ্যাকচুয়ালি অঙ্কটা কি দেওয়া আছে? দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স, এফ এক্স মানে হচ্ছে কি তোমার সাইন এক্স, প্লাস জি এক্স মানে হচ্ছে কি তোমার কস এক্স ডিএক্স। তাহলে খেয়াল করো, কস এক্স কিন্তু অ্যাকচুয়ালি সাইন এক্স এর ডেরিভেটিভ, তাই না? কস এক্স হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ। কস এক্স যদি সাইন এক্স এর ডেরিভেটিভ হয়, আমার সূত্রের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করতেছে একটা ফাংশন, ফাংশনটা হচ্ছে সাইন এক্স, তার সাথে ফাংশনের ডেরিভেটিভ, ডেরিভেটিভটা হচ্ছে কস এক্স। তাহলে আমার সূত্র মোতাবেক রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন, ফাংশন হচ্ছে সাইন এক্স প্লাস সি, অপশন ক। ঠিক আছে? 2 নাম্বার যদি আমরা দেখি, এই 19-এর 2 আর কি, তাহলে 19-এর 2 বলছে -π/2 থেকে +π/2 gx, gx মানে হচ্ছে গিয়ে তোমার cos x dx। ডেফিনিট ইন্টিগ্রালে বা নির্দিষ্ট যোগজে যখনই আপার লিমিট এবং লোয়ার লিমিট সমান হবে, তোমার ফার্স্ট থিঙ্কিং হবে এটা ইভেন অড ফাংশনের কনসেপ্ট না তো? যদি তোমার আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম হয়ে যায়, এটাকে আমরা ইভেন ফাংশন অড ফাংশনের কনসেপ্ট দিয়ে চিন্তা করবো। কারণ এই যে ফাংশনটা, সেই ফাংশনটা যদি অড ফাংশন হতো তাহলে রেজাল্ট আসতো 0। যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম হয়, ফাংশনটা যদি অড হয় তাহলে রেজাল্ট হবে 0।
অঙ্ক করে দেখতে হবে না, রেজাল্ট ডেফিনেটলি 0 হবে, এটা ডেফিনিট ইন্টিগ্রেশনের প্রপার্টি। আর যদি ফাংশনটা ইভেন হয় তাহলে 0 হবে না, সেক্ষেত্রে অন্য একটা জিনিস আমাদের লিখতে হবে। তো কি লিখতে হবে সেটা আমরা একটু পরে দেখি। আমরা দেখি ফাংশনটা ইভেন নাকি অড। ইভেন অড কিভাবে বুঝে? এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাতে হবে। ফাংশনে এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসা হয় এবং যদি কোনো চেঞ্জ না আসে সেই ক্ষেত্রে ফাংশনটা ইভেন ফাংশন। আর যদি মাইনাসটা সামনে চলে আসে, ফাংশনের সামনে যদি একটা মাইনাস চলে আসে, সেটা অড হয়। ঠিক আছে, এটা আসলে এমসিকিউ কোশ্চেন সলভ করাচ্ছি, তো অ্যাকচুয়ালি খুব বেশি ডিটেলসে বলার আমার সুযোগ নাই, যেহেতু আমরা জাস্ট এমসিকিউ কোশ্চেন সলভ করতেছি এবং বেশি কথা বলে আসলে ভিডিওগুলো লেংদি হয়ে যায়, তোমরাই পছন্দ করো না, যার কারণে আমি শর্টে বলে দিলাম মুখে মুখে। তাহলে cos x এটা কিন্তু একটা ইভেন ফাংশন, কারণ দেখো cos x এর জায়গায় মাইনাস এক্স বসো, cos মাইনাস এক্স মানে হচ্ছে গিয়ে শুধু cos x, তাহলে ফাংশনে কোনো পরিবর্তন আসতেছে না, যেহেতু আসতেছে না সো এটা একটা ইভেন ফাংশন। ঠিক আছে, অড ফাংশন হলে মজা হয়তো রেজাল্ট 0 লিখে দিতাম, বাট এটা একটা ইভেন ফাংশন। তো ইভেন ফাংশন যদি হয় তাহলে রেজাল্ট হবে কি? রেজাল্ট হবে সামনে চলে আসে একটা 2 এবং 0 থেকে π/2 cos x gx। এটা যে কোনো ইভেন অড ফাংশনের ক্ষেত্রে সত্য। যদি ফাংশনটা ইভেন হয় তাহলে সামনে একটা 2 দিবা এবং 0 থেকে আপার লিমিট পর্যন্ত ইন্টিগ্রেশন করবা, 0 থেকে আপার লিমিট পর্যন্ত ইন্টিগ্রেশন করবা। ঠিক আছে, এটার ব্যাখ্যাটা খুবই সুন্দর, বাট ব্যাখ্যাটা দেখানোর মতো আমার সময় নেই, যেহেতু এটা এমসিকিউ সলভিং কোশ্চেন করাচ্ছি আমি। আচ্ছা, এটা করবা, ঠিক আছে, এটা তোমরা বাসায় করতে পারবা, এটা তো খুবই বেসিক একটা অঙ্ক। cos x এর ইন্টিগ্রেশন যদি তুমি করো, sin x আসবে, সো লিমিট বসাবো 0 থেকে π/2, লিমিট বসালে অ্যাকচুয়ালি 1 - 0 আসে, সো এটা রেজাল্ট আসবে 1, এটা রেজাল্ট 1, তার সামনে আছে 2, 1 মাল্টিপ্লাইড বাই 2, ফাইনাল রেজাল্ট হবে 2। খ। ওকে, এত রেখার লম্ব এবং এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ কোনটি? এটা অ্যাকচুয়ালি তোমরা সবাই পারবা। ফার্স্টে এই রেখাটার লম্ব রেখার সমীকরণ বের করবা। লম্ব রেখার সমীকরণ কি? 3x - 2y + k = 0। তারপর কি করবা? যে বিন্দুটা দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে 1, -1, এটা দিয়ে ওই সমীকরণ যেটা আমি পাইলাম সহগগুলোকে উল্টায় মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে যেই সমীকরণটা পাইলাম সেখানে 1, -1 দিয়ে সিদ্ধ করলে কে এর ভ্যালুটা আসবে। ফাইনালি কে এর ভ্যালুটা বসালে অ্যান্সার চলে আসবে। তো এটা একটা ওয়ে হতে পারে, বাট আমরা শর্টকাট দিয়ে করতে পারি। শর্টকাট হচ্ছে যখনই লম্বরেখার সমীকরণের কথা বলবে না, লম্বরেখার সমীকরণের কথা বলবে, তুমি কি করো বলো তো? এই যে প্রথম যে পোর্শনটা আছে এখানে এক্স এবং ওয়াই এর সহগকে সোয়াপ করে দাও, এক্স এর সহগকে ওয়াই এর সামনে লেখো, ওয়াই এর সহগকে এক্স এর সামনে লেখো, এবং এই দুটার মাঝখানে যে চিহ্ন আছে সেটার জায়গায় অপোজিট চিহ্ন লেখো, প্লাস থাকলে মাইনাস লেখো, মাইনাস থাকলে প্লাস লেখো। তো আমরা এই কাজটাই করব। 2x + 3y আমরা লিখবো 3x - 2y। ঠিক আছে, এতটুকু করবা তুমি। করার পরে একটা মাইনাস দিবা, একটা বড় ব্র্যাকেট দিবা, =0 দিবা। ব্র্যাকেটের ভিতরে কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা কি? ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা কি? ধ্রুবকটা হচ্ছে যেই বিন্দুটা তোমাকে দেওয়া আছে, এই বিন্দুটা দিয়ে এই বিন্দুটা দিয়ে এই প্রথম যে পোর্শনটা তুমি পাইছো এটাকে সিদ্ধ করে দাও। ঠিক আছে, এটাকে সিদ্ধ করে দাও, বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করে দাও। তাহলে 1 দিয়ে এটাকে সিদ্ধ করলে 3 × 1 আর y এর জায়গায় বসাবো -1, তাহলে -2 - 1। এটা হচ্ছে কি তোমার ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার। তাহলে 3x - 2y - 3 আর 2 এ 5 = 0, অপশন ঘ। বোঝা যায়? এটা যে শুধু লম্ব ইকুয়েশনের ক্ষেত্রে সত্য তা না, সমান্তরাল ইকুয়েশন যদি হতো যে এত রেখা সমান্তরাল এত বিন্দুগামী, সেক্ষেত্রে সমান্তরাল হলে কি হতো? 2x + 3y, তাহলে এখানে থাকতো 2x + 3y, স্টিল আমরা বিন্দুটা দিয়ে এই 2x + 3y অর্থাৎ এইখানে যেই অংশটা থাকবে সেটাকে সিদ্ধ করে দেবো, সিদ্ধ করে এখানে বসাই দিলে তোমার সমান্তরাল রেখার সমীকরণটা চলে আসবে। ঠিক আছে, সো এটা একটু প্র্যাকটিস করো, এটা দিয়ে অনেক অঙ্ক অনেক সহজে করা যায়। 21 দেখো দেখি কি বলছে। 21 বলছে যে এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শকারী 1 ব্যাসার্ধের বৃত্ত নিচের কোনটি? জিওমেট্রিক্যাল আমরা একটু সলভ করে ফেলি। 2,0 বিন্দুটা এখানে কোথাও একটা আছে, তো বৃত্তটা হবে এই রকম এবং ব্যাসার্ধ হচ্ছে কি তোমার 1। বৃত্তটা যে উপরেই হবে তার কোনো নিশ্চয়তা নেই, বৃত্তটা কিন্তু নিচেও হতে পারে এবং নিচেও একটা বৃত্ত হতে পারে যার ব্যাসার্ধ হচ্ছে 1।
ওকে, সো বৃত্তের ব্যাসার্ধ আমার অলরেডি জানা আছে, কেন্দ্র জানা থাকলে কিন্তু হয়ে গেল, তাই না? সো কেন্দ্রটা কিন্তু খুবই সহজ, এইটা হচ্ছে 2,0, তো এটা যদি 2,0 হয়, এটা হবে 2,1 এবং এটা হবে 2,-1, যেহেতু নিচের দিকে, সো -1। দেখো দুইটা বৃত্তের কেন্দ্র জানা আছে, ব্যাসার্ধ জানা আছে, বৃত্তের সমীকরণ খুবই সহজ, সেটা হচ্ছে x-2 হোল স্কোয়ার প্লাস y প্লাস অর -1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার। সূত্র কি? সূত্র হচ্ছে x-h হোল স্কোয়ার প্লাস y-k হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার। তাহলে সেই সূত্র মোতাবেক আমরা এটা পাইলাম। যদি এটাকে সিম্পলিফাই করো, দিস উইল বি ইউর অ্যান্সার। কেন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখান থেকে আসবে -4x আছে, এখান থেকে আসবে +-2y, সো +-2y এখানে আছে, আর এখান থেকে আসবে +4 +1, এখানে +1, তাহলে +1 কাটা যাবে, থাকবে শুধু +4, এই যে +4 মিলে গেল। ওকে, 22 নম্বর অঙ্ক বলছে যে এত বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কোনটি? এগেইন একটা বক্ররেখা দেওয়া আছে এবং সেই বক্ররেখার উপরস্থ একটা বিন্দুর কোঅর্ডিনেট আমাকে দেওয়া আছে। বক্ররেখার উপরস্থ বিন্দুর কোঅর্ডিনেট যদি আমার জানা থাকে তাহলে কিন্তু অঙ্ক খুব ইজিলি করা যায়। কিভাবে করতে হবে বলো তো? এক্স স্কোয়ারের জায়গায় বসাতে হবে x(x1), ওয়াই স্কোয়ারের জায়গায় বসাতে হবে y(y1), এক্স এর জায়গায় x+x1 ডিভাইডেড বাই 2, ওয়াই এর জায়গায় y+y1 ডিভাইডেড বাই 2। এটা কখন করতে পারবা? যখন বক্ররেখার উপরস্থ বিন্দু দেওয়া থাকবে। সো দেখো বক্ররেখার উপরস্থ একটা বিন্দু আমাকে দেওয়া আছে, পরিধিস্থ বা কার্ভের উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে 4,3। তাহলে আমরা খুব ইজিলি এটা করতে পারবো, স্পর্শকের সমীকরণ জানতে চাইছে, রাইট? তাহলে y এর জায়গায় বসাও y+y1, y1 মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, x এর জায়গায় বসাও x(x1), তাহলে x(x1) মানে কত? x1 মানে হচ্ছে 4 প্লাস, সরি মাইনাস আছে, x এর জায়গায় বসাবা x প্লাস x1, x1 মানে হচ্ছে কি 4 ডিভাইডেড বাই 2, আর সাথে আছে -5। এটাকে সিম্পলিফাই করো, সেটাকে সিম্পলিফাই করলে আমার আসতেছে কি বলতো? আমি যদি 2 দিয়ে পুরোটাকে গুণ করি, না থাক 2 দিয়ে গুণ করার দরকার নেই, y+3 আছে ডিভাইডেড বাই 2 আছে 4x, এখান থেকে আসতেছে -x, -8 -5, তাহলে y+3 ডিভাইডেড বাই 2 এটা সমান 4x - x, তাহলে আসতেছে 3x -8 -5, তাহলে 8 5 হচ্ছে কি 13 -13, রাইট? তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করো এবার, y+3 যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 6x - 26, তাহলে 6x - y, 3 ওই সাইডে যে হয়ে যাবে -29 ইকুয়াল টু 0। দেখো 6x - y -29, এই একটা তো 29 নেই, কেমন গেল হিসাবটা? আবার করি একটু, 13 দুগুণে 26, 26 আর 3 ওই সাইডে গেলে 29, আরেকবার হিসাব করি একটু, তাহলে 4x 2 2 কাটা -x -8, ওকে -5, 8 আর 5 তো 13ই হয়, তাহলে 3x - 13, y+3 ইকুয়াল টু 6x -13 দুগুণে 26, ওকে, তাহলে 6x - y আচ্ছা এটা একটু তোমরা চেক করে নিও, ঠিক আছে? আমার অ্যান্সার আসতেছে এটা, বাট কনসেপ্ট ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে, কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা নেই, বাট ক্যালকুলেশন কোথাও ভুল হচ্ছে যেটা আমি এই মুহূর্তে পাচ্ছি না আর কি। সো এটা তোমরা একটু চেক করে নিও, আর যদি না হয় তাহলে এটা সঠিক উত্তর, যদি আমার ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে এটাই সঠিক উত্তর, আর যদি ক্যালকুলেশন ভুল হয় তাহলে তোমরা সঠিক ক্যালকুলেশন করে দেখে নিও অপশনের সাথে কোনটা ম্যাচ করতেছে। ওকে, লাস্ট অঙ্ক দেখো, cosec x = √5, cot x = -2, cosec x √5, cot x হচ্ছে -2, তাহলে প্রশ্ন করছে যে ভ্যালু কোনটা? তাহলে প্রথমেই আমাদেরকে যখন দুইটা রেশিও দেওয়া থাকবে আমরা করব কি, কোয়াড্রেন্টটা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্টে আছে, কোন চতুর্ভাগে আছে। তাহলে cosec x পজিটিভ, cosec x কি পজিটিভ, ফার্স্টে আমরা জিজ্ঞেস করব যে cosec x কোথায় কোথায় পজিটিভ হয়। cosec x পজিটিভ হয় প্রথম চতুর্ভাগে অথবা দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে x যেই অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা প্রথম চতুর্ভাগে থাকতে পারে অথবা দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারে, ঠিক আছে, যেহেতু cosec x টা পজিটিভ। দেন আমরা দেখবো যে cot x এর ভ্যালু নেগেটিভ, cot x নেগেটিভ কোথায় কোথায় হয়, নেগেটিভ কোথায় কোথায় হয়, এই দুইটার কোথায় cot x নেগেটিভ, এই দুইটা নিয়ে আমরা চিন্তা করব, দুইটার কোথায় cot x টা নেগেটিভ।
আচ্ছা, তো কটেক্সের ভ্যালুটা যেহেতু নেগেটিভ, এই নেগেটিভ ভ্যালুটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে হয়, তার মানে এক্স যে অ্যাঙ্গেলটা সেটা অ্যাকচুয়ালি দ্বিতীয় চতুর্ভাগে আছে, এটা প্রথম চতুর্ভাগে থাকা পসিবল না। তাহলে এখন আমরা পজিটিভ এবং নেগেটিভ এই দুটো সাইন দিয়েই অ্যাকচুয়ালি বিচার করব যে আমাদের কোনটা ট্রু স্টেটমেন্ট। যেমন এখানে দেখো বলছে যে tan x এর ভ্যালুটা 2/√5, পজিটিভ একটা ভ্যালু। tan x কি সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ না নেগেটিভ? সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, সো এইটা অপশন ভুল। sec x এর ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, সো এটাও রং। sin x এর ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, বাট এখানে নেগেটিভ ভ্যালু দিয়ে দিছে, সো এটাও রং। বাকি থাকতেছে কি cos x এর ভ্যালুটা নেগেটিভ, এবং আমরা জানি যে cos x কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে। সো তিনটা যেহেতু রং হয়ে গেছে এবং আমাদের প্রশ্নগুলোতে যেহেতু একটা সঠিক উত্তর থাকে, সো দিস ইজ রাইট অ্যান্সার। ওকে, সো আজ এই পর্যন্তই। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।